হ্যালো বন্ধুরা, নমস্কার। বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। যদি আপনারা প্রথমবার এই চ্যানেলে এসে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে সাথে বেল আইকনটাকেও হিট করে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন আপনারা সময় মতো পেতে থাকেন। তো চলুন বন্ধুরা, আপাতত এই ভিডিওটা শুরু করা যাক। তো ঠিক আছে বন্ধুরা, এখন আমরা চলে এসেছি আমাদের ভিডিওতে। দেখুন বন্ধুরা, এই শেয়ার মার্কেটে প্রত্যেকেই আসে এবং সবার একটা কমন লক্ষ্য থাকে, সেটা হচ্ছে এই পয়সা কামানো বা প্রফিট তৈরি করা। আর এই চ্যানেলটি আপনাদের সবারই জানা আছে যে আমি একটা জিনিস নিয়েই বারবার কথা বলতে থাকি, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট। আর এই ইনভেস্টমেন্টও কেমন, এই লং টার্ম ইনভেস্টমেন্ট। কারণ এই লং টার্ম ইনভেস্টমেন্টেই ভালো রিটার্ন পাওয়ার সুযোগ থাকে। তবে এর অর্থ এই নয় যে প্রত্যেকেই এখানে টাকা কামাবে, এইখানে অনেক ইফ বাট থাকে। তো লং টার্ম ইনভেস্টমেন্টের হিসেবে যদি আমরা কথা বলি, তাহলে যেখানে আমাদের সব থেকে বেশি ফোকাস থাকে এবং প্রত্যেকেরই একটা কমন প্রশ্ন এখানে আসে যে মাল্টিব্যাগার স্টক কিভাবে বাঁচবো, এই মাল্টিব্যাগার স্টক কিভাবে খুঁজবো। ঠিক আছে, তো এই ভিডিওর যদি কথা বলি তবে এমন 3 থেকে 4টে পয়েন্ট আমি আপনাদের সামনে এখানে রাখতে চলেছি। আপনারা এগুলোকে বৈশিষ্ট্য বলতে পারেন বা ফিচার্সও বলতে পারেন। কোনো কোম্পানিতে যদি আপনারা এই 3 থেকে 4টে পয়েন্ট দেখতে পান তবে আপনারা চাইলে সেটা নিয়ে স্টাডি করতে পারেন এবং সেই কোম্পানিতে এই ক্ষমতা অবশ্যই আছে যে সে যে কোনো সময় বড় কোম্পানি হয়ে উঠতে পারে। দেখুন, এই মার্কেটে গ্যারান্টি বলে কোনো জিনিস হয় না। হতে পারে শুরুতে কোনো কোম্পানি আপনাকে খুব ভালো পারফরমেন্স দেখালো কিন্তু পরে ফেল করে গেল। আর আপনারা এরকম বিজনেস অনেক দেখেওছেন যে শুরুতে খুব ভালো করে কিন্তু পরে ফেল হয়ে যায়। তার অর্থ কি, আপনাকে কিন্তু বারবার খেয়াল রাখতে হয় এই 24 ঘন্টা, এই 24/7 যদি আপনি মার্কেটে থাকেন তবে এখানে আপনাকে অ্যালার্ট থাকতে হয়। তো 3 থেকে 4টে গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সামনে রাখবো। এগুলো স্টাডি করলে আপনারা হয়তো একটা পোটেনশিয়াল মাল্টিব্যাগার খুঁজে বের করতে পারবেন। তো এটাকে কিভাবে আইডেন্টিফাই করতে হবে, শুরু করি পয়েন্ট নাম্বার 1 দিয়ে। প্রথম পয়েন্ট হলো বন্ধুরা, যেমন আমি আপনাদের অনেকবার বলেছি এবং বারবার বলতেই থাকবো, প্রথমে আপনাদের যে সিলেকশন সেটা হওয়া উচিত একটা ভালো সেক্টর। আর এই ভালোর অর্থ কি বন্ধুরা, ভালোর অর্থ হলো তাতে এই জি ফ্যাক্টর থাকতে হবে। এই জি মানে কি, গ্রোথ। এটা আমি আপনাদের এখানে বারবার বলেছি ভাই, যে এই গ্রোথই কিন্তু সবকিছু। তো আপনারা যদি কখনো ম্যানেজমেন্টের কমেন্ট্রি দেখেন বা কনকল দেখেন, তো সেখানে যত বড় বড় শেয়ার হোল্ডাররা আসেন তারা ম্যানেজমেন্টকে একটা জিনিসই জিজ্ঞাসা করেন যে ভাই, এখন আপনারা 8% গ্রোথ আনছেন, আপনারা 10%-এর দিকে কিভাবে যাবেন? যদি ধরুন বর্তমানে 10%-এ আছেন তো 12%-এ কিভাবে যাবেন, বা 12তে থাকলে 15তে কিভাবে আনবেন, বা এই 15তে থাকলে 20তে কিভাবে যাবেন। এটাই কিন্তু চলতে থাকে। কারণ যদি গ্রোথ থাকে তবেই আপনার শেয়ার ছুটবে। কোনো কোম্পানিতে যদি গ্রোথ না থাকে, গ্রোথ নেই মানে আমি জিরোর কথা বলছি না ভাই, একদম যদি অ্যাভারেজ গ্রোথ থাকে তাহলে কিন্তু সেই কোম্পানি অ্যাভারেজ পারফরমেন্সই দেবে। তো কোনো স্টক বাঁচার কথা ভাবলে বা এই মাল্টিব্যাগার স্টক বাঁচার প্রথম যে পদক্ষেপ সেটাই একটা জিনিসই হওয়া উচিত, আর সেটা হলো বন্ধুরা, আপনি কোন সেক্টর বাঁচছেন। আর আপনাদের এটা মনে থাকবে, একটা কথা বারবার আমি বলতে থাকি, যদি আপনি একটা গ্রোথ ওরিয়েন্টেড সেক্টর বাছেন যেখানে পুরো সেক্টরেরই গ্রোথ রয়েছে, তবে আপনি যদি সেখানে 10 নম্বর কোম্পানিও তুলে নেন তাহলেও আপনি পয়সা বানিয়ে ফেলবেন। কিন্তু এমন সেক্টর যেখানে কোনো গ্রোথই নেই, একদম অ্যাভারেজ পারফরমেন্স দেয়, যেমন আমরা যদি সিমেন্টের বিজনেসের কথা বলি, তার সঙ্গে সঙ্গে স্টিল, তার সঙ্গে সঙ্গে টাইলস, এরকম লিস্ট বার করলে অনেক সেক্টর পেয়ে যাবেন। তাতে গ্রোথ মানে কি, ওই চলে আর কি 4 থেকে 5%, 6 থেকে 7%, মানে নর্মাল যে পারফরমেন্স সেটা চলতে থাকে। তাই এই যে সেক্টরে গ্রোথ রয়েছে সেরকম সেক্টর আমাদের এখানে ধরতে হবে। এখানে গ্রোথ মানে কি, এর উপরেও আমি ভিডিও বানিয়েছি। যেমন উদাহরণ দিতে চাই, এই ড্রোন রয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে, সেমিকন্ডাক্টর রয়েছে, এবং এরই সাথে সাথে যদি আমরা আরো কিছু জিনিস দেখি, এই সেমিকন্ডাক্টরের সঙ্গে সঙ্গে মেশিন লার্নিং রয়েছে, ডেটা সেন্টারের মতো জিনিসগুলো। তারপরে যদি কথা বলি, ইথানল রয়েছে, ইভি রয়েছে, রিনিউয়েবল এনার্জি রয়েছে। এখন যদি লিস্ট বার করা হয় তাহলে এমন অনেক সেক্টর দেখতে পাবেন। এগুলো এমন সেক্টর ভাই যেগুলো লেটেস্ট টেকনোলজিতে কাজ করে আর এই ভবিষ্যতে একদম কামাল করতে পারে। তো সেখানে যদি আপনি যান তবে মাল্টিব্যাগার রিটার্ন পাওয়ার সুযোগ কিন্তু অনেক বেশি থাকে। কিন্তু আপনি যদি কোনো দুর্বল সেক্টরে যান তবে বলতে পারেন 50% লড়াই আপনি ওখানেই হেরে গিয়েছেন। তাই সবসময় সেক্টর খুব বুদ্ধি করে বাঁচবেন যদি মাল্টিব্যাগার রিটার্ন পেতে চান। আর সবসময় মনে রাখবেন ভাই, রিটার্নের সাথে রিস্কও আসে, এটা মার্কেটের একটা অবিচ্ছেদ্য অংশ। তো যদি সেকেন্ড পয়েন্টের কথা বলি বন্ধুরা, প্রথম পয়েন্টটা তো বলেই দিলাম, একদম পাওয়ারফুল সেক্টর বাঁচতে হবে। তারপর আপনারা কোম্পানিগুলোর আলাদা আলাদা অ্যানালিসিস করতে পারেন। সেকেন্ড পয়েন্ট হলো, আপনাকে রিস্ক অবশ্যই নিতে হবে। যদি আপনি মাল্টিব্যাগার রিটার্ন বের করতে চান, বড় রিটার্ন বের করতে চান, অ্যাভারেজ রিটার্নের থেকে বেশি এক্সেপশনাল রিটার্ন বের করতে চান, তবে আপনাকে এক্সেপশনাল
রিস্কও নিতে হবে। আর এই রিস্কের অর্থ কি? এর অর্থ এই যে আপনার যে টাকা সেটা ডুবেও যেতে পারে। তবে তার মানে এই নয় যে পেনি স্টকে গিয়ে বা এই 1 টাকা 2 টাকা স্টকে গিয়ে অনেক স্টক কিনে নিলেন, যেটা আগে 1000 টাকার ছিল সেখানে গিয়ে রিস্ক নিলেন, ওটাকে বোকামি বলে। তো এই 1000টার মধ্যে থেকে হয়তো একটা দুটো এমন উদাহরণ বেরিয়ে আসবে যে কোম্পানি আগে 1000 টাকায় ছিল, তারপরে 5 টাকায় চলে এসেছে, আবার তারপরে এই 1000 বা 500তে গেছে। কোনো সন্দেহ নেই মার্কেটে এমন উদাহরণ অনেক পাবেন। কিন্তু অ্যাভারেজ পারফরমেন্স কেমন? আপনি যদি এরকম উদাহরণ আনেন যে একটা পেনি স্টক 1000 থেকে 2-4 এসেছিল, সেখান থেকে আবার 1000-এ চলে গেছে, তো আমি এরকম 200 খানা উদাহরণ নিয়ে আসবো যে কত কোম্পানি ফেল হয়ে গেছে। তো এই রিস্ক মানে কি? মানে হচ্ছে একটা প্রপার রিস্ক। প্রপার রিস্ক মানে আপনারা জানেনই যে এই মার্কেটে মিড ক্যাপ থাকে, তার সঙ্গে সঙ্গে লার্জ ক্যাপ থাকে এবং স্মল ক্যাপ থাকে। তো এখানে আপনাকে এই স্মল ক্যাপ বা এই মিড ক্যাপের দিকেই যেতে হবে। বেশি রিস্ক নিতে চাইলে স্মল ক্যাপ, তার থেকেও যদি বেশি রিস্ক নিতে চান তাহলে মাইক্রো ক্যাপ দেখতে হবে, যেগুলোই 1000 কোটির থেকে ছোট কোম্পানি হয়, এই 500 কোটি থেকে 1000 কোটি পর্যন্ত। এবং এই 500 কোটির নিচে মার্কেট ক্যাপ চলে গেলে সেটা হচ্ছে ন্যানো ক্যাপ। যত নিচে যাবেন তত এই যে রিস্ক সেটা কিন্তু বেশি দেখতে পাওয়া যায়। এবং এতেও অনেকে ভুল করেন, তাদের মনে হয় আমি যত নিচে চলে যাব তত আমার জন্য ভালো হবে, এবং স্মল ক্যাপ হয়তো এই কারণেই বাছেন যে আমার রিটার্ন গ্যারেন্টেড হয়ে গেল। আরে ভাই, এমনটা হয় না। এই গ্যারেন্টি ওয়ারেন্টি বলে কিছুই নেই মার্কেটে। ইনফ্যাক্ট আপনার যে টাকা সেটা ফটাক করে উড়েও যেতে পারে, জিরো হয়ে যেতে পারে। কিন্তু হ্যাঁ, আপনি যদি সত্যিই বেশি আয় করতে চান বা এই মাল্টিব্যাগার রিটার্নের দিকে এগোতে চান, তবে আপনাকে মোস্ট প্রবাবলি এই স্মল ক্যাপ বা মিড ক্যাপের দিকেই এগোতে হবে। আর এই লার্জ ক্যাপের অর্থ এই নয় যে এখানে টাকা তৈরি হবে না, এখানেও হতে পারে যদি সেই কোম্পানির গ্রোথ ভালো থাকে, যদি সেই কোম্পানি এক্সপোনেনশিয়াল গ্রোথ দেখায়, তবে অবশ্যই সম্ভব। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আমাদের ইন্ডিয়াতে এমন লার্জ ক্যাপ নেই যারা এই এক্সেপশনাল বিজনেসে কাজ করে। এদের সব বিজনেস যদি দেখেন তবে একদম অ্যাভারেজ বিজনেস টাইপ রয়েছে। যেমন কেউ তেলের কাজ করছে, কেউ রিফাইনারি চালাচ্ছে, কেউ ব্যাংক চালাচ্ছে, কেউ বা আইটি সেক্টরে যুক্ত, কেউ এফএমসিজি সেগমেন্টে আছে, যেগুলো একদমই অ্যাভারেজ পারফরমেন্স দেখায়। এবং সেখানে যদি আপনারা বিদেশের কোম্পানিগুলোকে দেখেন সেখানেও তো অনেক লার্জ ক্যাপ রয়েছে, মানে আমাদের লার্জ ক্যাপের থেকেও সেগুলো কিন্তু আরো বড় বড় লার্জ ক্যাপ, একদম অন্য লেভেলের স্টক সেগুলো। কিন্তু সেখানে কি থাকে? সেখানে গ্রোথ রয়েছে। একটা উদাহরণ হিসেবে যদি কথা বলি এনভিডিয়া, দেখুন এটা শুধুমাত্র একটা উদাহরণ দিচ্ছি যে এত বড় হওয়া সত্ত্বেও কিভাবে দারুণ পারফরমেন্স দেখায়। কারণ সেখানে আমরা কি দেখতে পেতাম, ওদের যে বিজনেসের সেগমেন্ট সেটা দেখুন, সেই যে সেগমেন্ট সেখানে কিন্তু এক্সেপশনাল গ্রোথ দেখতে পাওয়া যায়। এই এনভিডিয়া কিসে কাজ করে? সেমিকন্ডাক্টর, এআই, তার সাথে সাথে বিটকয়েন রিগিং, সেখানেও এই যে বিভিন্ন সেমিকন্ডাক্টর চিপ তার প্রচুর ব্যবহার রয়েছে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন গ্রাফিক্স কার্ড, এসবের সেলস এতই বেশি হয় যে কোম্পানি যত বড়ই হয়ে যাক না কেন সে কিন্তু ওপর দিকে ছুটতেই থাকে। তারপরে যদি অ্যাপেলের উদাহরণ নেই, এই আইফোনের কথা বললে এত বড় কোম্পানি গ্লোবাল লেভেলে চলতেই থাকে। তো লার্জ ক্যাপেও আপনি গ্রোথ বের করতে পারেন, কিন্তু সেই যে বিজনেস সেটাও সেরকম ভালো হতে হবে। কিন্তু আগে যেমন বললাম ইন্ডিয়াতে সেরকম লার্জ ক্যাপ কোম্পানি আমাদের কিন্তু নজরে আসে না, মানে বেশিরভাগ ইন্ডিয়ান লার্জ ক্যাপ কোম্পানি অ্যাভারেজ পারফরমেন্সই দেখায়। তাই মাল্টিব্যাগারের দিকে যেতে চাইলে আপনাকে স্মল ক্যাপ এবং মিড ক্যাপে মারাত্মক রিস্ক অবশ্যই নিতে হবে, এবং এটাই একমাত্র অপশন। এরপরে যদি আমরা তৃতীয় পয়েন্টের কথা বলি বন্ধুরা, তবে চেক করে নেবেন যে কোম্পানিটি বিজনেস করছে তারা এক্সপোর্টের উপর ধ্যান দিচ্ছে কিনা। এক্সপোর্ট মানে এমন নয় যে কোনো বিজনেস শুরু হলেই এক্সপোর্ট দিয়ে শুরু হবে, একদমই নয়। কিন্তু যদি সেই কোম্পানি ইচ্ছা প্রকাশ করে যে আমরা ইন্ডিয়াতেও বিজনেস করব এবং তার সাথে সাথে এক্সপোর্টও করব, তবে সেই কোম্পানিগুলো ভালো টাকা কামাতে পারে। কিন্তু আমরা কি করে বুঝবো যে কোম্পানি এক্সপোর্ট করবে কি করবে না? তো তার জন্য কি চেক করতে হবে? কোম্পানির ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্টকে চেক করতে হবে। ম্যানেজমেন্টকে বড় বড় যে শেয়ার হোল্ডাররা তারা এই প্রশ্ন করে যে স্যার আপনাদের টিমের কি এমন কোনো প্ল্যান আছে যে আপনারা আউটসাইডে বিজনেস করার কথা ভাবছেন, মানে এই ইন্ডিয়ার বাইরে যাওয়ার কথা ভাবছেন? তখন এই ম্যানেজমেন্ট হ্যাঁ বা না বলবে, এবং এই জন্যই তো এই সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। আর এই সব কিছু কিন্তু ডিটেলসে কোম্পানি প্রকাশও করে। তো এইগুলো কোথায় দেখতে পাওয়া যায়? কোন কলে দেখতে পাওয়া যায়, ম্যানেজমেন্টের যে কমেন্ট্রি সেখানেও দেখতে পাওয়া যায়, তার সঙ্গে সঙ্গে কোম্পানি অ্যানুয়ালি যে রিপোর্ট পেশ করে মানে অ্যানুয়াল রিপোর্ট সেখানেও দেখতে পাওয়া যায়। এতে এইসব জিনিস থাকে এবং সেখানে তারা জানায় যে আমরা আমাদের বিজনেসকে ইন্টারন্যাশনাল নিয়ে যেতে চাই কি চাই না। এতে কি হয়? এতে করে আপনার যে কোম্পানির বিজনেসের এক্সপোজার সেটা বেড়ে যায়। ধরুন এই ইন্ডিয়াতে 100 জন লোক রয়েছে, 1 সেকেন্ডের জন্য ধরেই নিন এটা উদাহরণ হিসাবে। তবে আপনি যদি শুধুমাত্র ইন্ডিয়াতে বিজনেস করেন তাহলে আপনি সেই শুধুমাত্র 100 জনকেই টার্গেট করতে পারেন। কিন্তু যখন আপনি এই গ্লোবাল হয়ে গেলেন, আপনার এক্সপোজার বেড়ে যায় ভাই, পুরো পৃথিবীটাই আপনার বিজনেস, তখন আপনি যেখানে খুশি যেতে পারেন। তাই এক্সপোর্ট আছে এমন বিজনেসে খেয়াল রাখতে হবে যেখানে এক্সপোর্টের অনেক বড় সুযোগ দেখা যাচ্ছে, সেখানে কিন্তু সেই কোম্পানি অনেক বড় মিরাকেল দেখাতেও পারে, এবং এর উপরেও আপনাদের নজর রাখতে হবে। এরপরে পয়েন্ট নাম্বার 4 এর কথা বললে বন্ধুরা, কোম্পানির যে ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন এটার উপরেও নজর রাখতে হবে। যে কোম্পানির এই ফ্রি ফ্লোট এটা কম দেখতে পাবেন এমন কোম্পানিকে একটু বেশি রাডারে রাখতে পারেন। এখন আপনারা বলবেন যে ফ্রি ফ্লোট এর অর্থ কি? তো এখানে দেখতে পাচ্ছেন ফ্রি ফ্লোট অলসো নোন অ্যাজ পাবলিক
float refers to the shares of a company that can be publicly traded and are not restricted. এই রেস্ট্রিক্টেড মানে কি, যেগুলোই ইনসাইডার এদের দ্বারা হোল্ড করা আছে। তো এটাই হচ্ছে এই ফ্রি ফ্লোটের মানে। দেখতে পাচ্ছেন, দ্য টার্ম ইজ ইউজ টু ডেসক্রাইব দ্য নাম্বার অফ শেয়ার্স দ্যাট ইজ অ্যাভেলেবল টু দ্য পাবলিক ফর ট্রেডিং ইন দ্য সেকেন্ডারি মার্কেট। তো এই ফ্রি ফ্লোট শেয়ার বলতে সেই পরিমাণ শেয়ারকে বোঝায় যাই জেনারেল পাবলিক তাদের জন্য ওপেন মার্কেটে ট্রেডিং এর জন্য অ্যাভেলেবেল রয়েছে। অর্থাৎ এই ফ্রি ফ্লোটে কোনগুলো আসে না, কোম্পানির যে ইনসাইডাররা এরা যদি কোনো শেয়ার হোল্ড করে থাকে, কোম্পানির প্রমোটার তারা যে শেয়ার হোল্ড করে রেখেছে, বা অন্য কোনো সংস্থা যাদের উপর ট্রেডিং এ বিধিনিষেধ রয়েছে। যেমন কোম্পানি ধরুন এই প্লেজ রেখে কোনো টাকা তুলেছে, তো যাদের কাছে প্লেজ রেখেছে তাদের কাছে সেই যে শেয়ারগুলো সেগুলো কিন্তু রেস্ট্রিক্টেড হিসাবেই থাকে, এবং এমন শেয়ারগুলো ফ্রি ফ্লোটে কাউন্টও হয় না। যদি সহজ ভাষায় কথা বলি, আমাদের এই প্রমোটার, এফআইআই, ডিআইএ হোল্ডিং যেমন থাকে তেমন জিনিস দেখতে পাবেন, তবে একেবারেই যে পিডিএফ এর টাইপ সেরকমটা নয়, তাহলে ভুল বুঝবেন। মানে হলো বন্ধুরা, ধরে নিন কোনো কোম্পানির কাছে টোটাল 100 খানা শেয়ার রয়েছে, এবং তার মধ্যে থেকে এটাও ধরে নিন যে কোম্পানির প্রমোটার তারা 75 খানা শেয়ার ধরে রেখেছে। তার মানে কতগুলো শেয়ার পড়ে রইল? 25 খানা শেয়ার পড়ে রইল। তো একে ইউজুয়ালি আপনারা ফ্রি ফ্লোট টাইপ বলতে পারেন, বা একে নন প্রমোটার হোল্ডিংও বলতে পারেন। তবে একে একদম হুবহু যে নন প্রমোটার হোল্ডিং বলবেন সেরকমটা নয়, এর সংজ্ঞা আরো বড় রয়েছে। তাও যদি এখানে উদাহরণ হিসাবে নন প্রমোটার হোল্ডিং ভাবেন, তো রেশিও হয় 75:25। তো এই ফ্রি ফ্লোট যত কম হবে বন্ধুরা তত বেশি ভালো। কেন এমন? কারণ এই প্রমোটারের কাছে যত বেশি শেয়ার পড়ে রয়েছে সেটা কিন্তু ট্রেডিং এর জন্য অ্যাভেলেবেল হয় না। তো এর ফলে কি হয়, আর এই শেয়ার মার্কেট এটা আলটিমেটলি কি, ডিমান্ড আর সাপ্লাই এর খেলা। তো সাপ্লাই যদি আগে থেকেই কম হয়, মানে এই প্রমোটার ধরে রেখেছে এবং সেই কোম্পানির বিজনেস খুব ভালো পারফরমেন্স দেখায়, আর তার ডিমান্ড বেড়ে যায়, এবং তারপরে ধরুন কোনো বড় প্লেয়ার সেখানে ঢোকার চেষ্টা করছে, মানে মার্কেটে খুব কম শেয়ার অ্যাভেলেবেল রয়েছে, সাপ্লাই কম, ডিমান্ড বেশি, তখন শেয়ারের যে দাম সেটা কিন্তু হু করে বেড়ে যায়। তাই এখানে ফ্রি ফ্লোট এটা কম হওয়া উচিত, মানে মোস্ট প্রবাবলি এই প্রমোটারের কাছে বেশি শেয়ার থাকা উচিত, এবং তার উপর এই এফআইআই এবং ডিআইআই এরা যদি নিজেদের কাছে বেশি শেয়ার রেখে দেয়, এরা তো ইনস্টিটিউশন, এরা যে শেয়ার রাখে তা একটু লম্বা সময় হোল্ড করে, ফলে মার্কেটে ট্রেড করার জন্য খুব কম শেয়ার থাকে, আর এরকম কোম্পানিতে ভালো সুযোগও থাকে। আবারও বলছি, এতে কিন্তু সুযোগ থাকে যে তারা বিজনেস ভালো করলে নিজেদের শেয়ারকে খুব ভালোভাবে ওপরের দিকে নিয়ে যেতে পারে। তো সব মিলিয়ে এই 4টি পয়েন্ট আপনাদেরকে স্টাডি করতে হবে। আর যদি এই 4টি পয়েন্ট আপনারা কোনো কোম্পানিতে লক্ষ্য করেন, তবে সেই কোম্পানিতে পোটেনশিয়াল আছে যে সে বড় কোম্পানি বা বড় মাল্টিব্যাগার হতে পারে। কিন্তু যেমনটা বললাম, পোটেনশিয়াল আছে, এর মানে এই নয় যে সেটা মাল্টিব্যাগার হয়েই গেল। ম্যাটার করে কোম্পানির কনসিস্টেন্সির ওপর, লাগাতার ভালো পারফরমেন্স দেখাতে হবে। এমন নয় যে এক ওভারে একটা ভালো বল করে দিল বা একবার সেঞ্চুরি করে দিল তো লাইফটা সেট হয়ে গেল, এমন নয়। বারবার মানেই কনসিস্টেন্টলি আপনি পারফরমেন্স দিচ্ছেন, সেটাই ম্যাটার করে। এবং এই কারণেই তো বললাম, এই মার্কেটে কিন্তু 24/7 অ্যাক্টিভ থাকতে হবে, আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে, এবং এটা করার জন্য আপনার কিন্তু এই মার্কেটের প্রতি ইন্টারেস্টও থাকতে হবে। আর যদি আপনার এই মার্কেটের প্রতি ইন্টারেস্ট থাকে, তবেই আপনি এই ধরনের বোরিং জিনিসগুলো করতে পারবেন। অ্যাকচুয়ালি এগুলো বোরিং হয় না, বোরিং তাদের লাগে যারা শুধুমাত্র একটাই জিনিসই দেখে যে আমাকে এখানে টাকা কামাতে হবে যেভাবেই হোক। তারা এখানে বোর হয়ে যায়, এবং মার্কেটে পয়সা তৈরি না হলে তারা খিটখিটে হয়ে যায়, এবং তারা বলে আরে এটা তো বোকামি, স্ক্যাম, ইত্যাদি ইত্যাদি। আর যারা এই মার্কেটকে অ্যাকচুয়ালি বিজনেসের দিক থেকে ভাবেন এবং স্টাডি করে এগোন, তাদের কাছে মার্কেট কিন্তু খুব ইন্টারেস্টিং হয়ে যায়, এবং তখন তাদের কাছে এই শনিবার বলুন বা রবিবার বলুন, এগুলোও কিন্তু মার্কেট চলার মতনই মনে হয়। তো যতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল সব আমি এখানে কভার করে নিয়েছি। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।